সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রাজনীতির গতিপথ নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন তিনজন অতিথি। আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার FCMA, আরও আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি শুরুতেই বলছিলাম যে আজ আলোচনা করব রাজনীতির বিষয়াদি নিয়ে। আমি ABM মোশাররফ হোসেন, আপনার কাছে যাই। আপনি বেশ কিছুদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে কারা অন্তরীণ থেকে মুক্তি পেয়েছেন, তো এ বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমি একটু আপনার কাছে জানতে চাই যে বলা হচ্ছে আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি যেই লং মার্চের কর্মসূচি দিয়েছে সেটি লং মার্চ নাকি শর্ট মার্চ। বলা হচ্ছে বিএনপি পিছনের দিকে হাঁটছে, তারা বিভাগীয় কর্মসূচি থেকে এখন চলে গেছে ইউনিয়নের দিকে। শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং এনটিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে এই কথাটাই কিন্তু বারবার বলা হচ্ছে যে বিএনপি পিছনের দিকে আসছে, তাতে আওয়ামী লীগ তো খুশি হওয়ার কথা। কিন্তু আপনি দেখবেন যে কিন্তু তাদের বিএনপির এই সকল কর্মসূচিতে তারা কিন্তু ক্রমান্বয়ে ভীত হয়ে যাচ্ছে, বরং তাদের অত্যাচার, নির্যাতন, মামলা, আপনি যে কথাটি আপনার উপস্থাপনা বলেছেন, আমি নিজে 1 মাস 27 দিন জেল খেটে আজকে আপনাদের সামনে প্রথম আমি উপস্থিত হয়েছি। আমরা কি অপরাধ সেদিন করেছিলাম? বিএনপি 10 তারিখ ঢাকাতে একটি সমাবেশ দিয়েছিল এবং এটা প্রকাশ্যে, এটা কিন্তু গোপনে কিছু না। সেখানে প্রশাসনের সাথে স্থান নিয়ে একটি আলোচনা চলছিল। আপনি জানেন যে যুদ্ধ কিন্তু ABM মোশাররফ হোসেন, সকলে বলছে, আলোচনা হচ্ছে যে আপনাদের ওই 7ই ডিসেম্বরের যেই ঘটনা এবং যেই ওই সরোয়ার্দী উদ্যানে আপনারা সমাবেশ করবেন না বলে যে গোঁ ধরলেন, সেটা আসলে আপনার আন্দোলন সংগ্রামের জন্য ভালো হয়নি। না, এটা সাধারণ মানুষের না, আমি পারসেপশন থাকতে পারে, কিন্তু আপনি একটি লক্ষণ, বিএনপির আমাদের মহাসচিব কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে যখন সরকারের পক্ষ থেকে এই কথাগুলি বলা হচ্ছে। আপনার নিশ্চয় মনে আছে, আমরা কিন্তু সরোয়ার্দী উদ্যান চাই নেই, আমরা চেয়েছি বিএনপি পার্টি অফিসে কার্যালয়, যেখানে গত 2-3 বছর আমাদেরকে যেখানে পারমিশন দেওয়া হচ্ছে। তারপরও আমরা বলেছি যদি সরকার বিকল্প কোনো ব্যবস্থা আয়োজন করে, সেখানে কিন্তু বিএনপি রাজি ছিল। কিন্তু আপনি দেখেছেন যে কিভাবে নারকীয়ভাবে মনে হয় একটা যুদ্ধক্ষেত্রের অবস্থার মতো বিএনপি বেশি হামলা চালিয়ে ওই দিন আমাদের 782 জন লোককে গ্রেপ্তার করে নিয়ে গেছে। কিন্তু পুলিশ বলছে তো 500 সামথিং। না, আপনার যে এজাহারভুক্ত নামে আমাদের 487 জন, কিন্তু আপনি জানেন যে অজ্ঞাত অনেক। ওই দিন শুধু পার্টির অফিস না, আপনার বিভিন্ন থানা থেকেও কিন্তু বহু লোককে গ্রেপ্তার করেছে। সে ঠিক আছে, আমরা রাজনীতি করি, আমাদের বিরুদ্ধে সরকারি দল আমাদের গ্রেপ্তার করবে, মিথ্যা মামলা দেবে, এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি দেখবেন যে ঘটনাটা ঘটে কি মানে নারকীয় নির্যাতন, সারা রাত্র থানায় নিয়ে রাখা, যেখানে স্থান সংকুলন 20 জনের, সেখানে 100-150 জনকে একটা রুমে রাখা, তাদেরকে খাদ্য না দেওয়া, তাদেরকে পরের দিন কোর্টে রাত্র 12টা-1টার সময় নিয়ে যাওয়া, এই যে নানাবিধতা। আবার জেলখানে আমরা যারা ছিলাম, যত সকল জেলখানার বা আমাদের সাংবিধানিক যে অধিকারগুলিকে খর্ব করে সেখানে বিরোধী দলকে দমনের জন্য যে নির্যাতন করে দিয়েছে, এগুলি তো নিশ্চয়ই সরকারের একটা যে ভীত সন্তুষ্ট, আপনি যে কথাটি বলছেন তারই একটি অংশ। আজকে আমরা কর্মসূচি দিয়েছি, আমি শেষ করে দিচ্ছি। আজকে কর্মসূচি আমরা দিচ্ছি, কর্মসূচি কি জন্য দিচ্ছি? আমরা কি বলছি সরকারের পতন? আমরা চাচ্ছি একটি অবাধ সুস্থ নির্বাচন। আমরা চাচ্ছি জনগণের যে দুর্ভোগ হচ্ছে সেই দুর্ভোগকে লাগবার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করুক, কিন্তু সেইগুলিকে পাশ কাটিয়ে সরকার আজকে বিএনপি দমনের প্রজেক্টে তারা। জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, আপনার কাছে যাই, শুনতে চাই যেটি বলছিলেন ABM মোশাররফ হোসেন, সরকার দমন করছে, আন্দোলন দমন করছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শক যারা রাত জেগে অনুষ্ঠান দেখছেন এবং
বিজ্ঞ দুই আলোচক। না, দমন কথাটা আসলে বিরোধী দল হয়তো বলবেই যে আমাদেরকে দমন পীড়ন করা হচ্ছে এবং আরও অনেক কিছুই তারা সেটা বলবেই, কিন্তু বিরোধী দল হিসাবে তারা আন্দোলন করবে, এটাও ঠিক। রাজপথে তারা থাকবে, তারা আন্দোলন করবে, গণতান্ত্রিক অধিকার তারা পালন ভোগ করবে, কিন্তু তাদের যে কথা যে আমরা অহিংস রাজনীতি করতে চাই না, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথা বলার স্টাইল, তাদের টেন্ডেন্সি, এগুলো কিন্তু তা প্রমাণ কিন্তু করে না। এবং নিজে 10 তারিখে যেটা বললেন যে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু ওনারা পুলিশের উপর কি ধরনের আক্রমণ এবং পার্টি অফিসের সামনে বোমা বিস্ফোরণ ঘটানো, 7 তারিখে কি পুলিশের উপর আক্রমণ ঘটানো? না, 10 তারিখে যেটা ওদের পার্টি অফিসের সামনে যে সেটা হয়েছে 7 তারিখে, 10 তারিখে সমাবেশ হয়েছে। হ্যাঁ, তো 7 তারিখে কি পুলিশের উপরে বিএনপি অফিসের আমরা সামনে টিভিতে দেখেছি, আক্রমণ হয়েছে, দেখেছি যে লম্বা লাঠি নিয়ে পুলিশকে মারছে আর পুলিশ সেটাকে প্রতিহত করছে। এটা আমরা টিভিতেই দেখেছি, মিডিয়াতেই দেখেছি, ফুটেজগুলো আপনারা আবার দেখতে পারেন ওটা। তো সেই ব্যাপারটা হলো যে তাদের এই উদ্দেশ্যটা এবং তার টেন্ডেন্সিটা একদম সংসদে পদত্যাগ পর্যন্ত তাদের যে অ্যাক্টিভিটিসগুলো যদি আপনারা দেখেন, তাহলে এটা কিন্তু একটা স্বাভাবিক আন্দোলন ছিল না। এখানে তাদের ভিতরে অনেক বড় ধরনের, আমার কাছে যেটা মনে হয়েছে, নাশকতাও এবং অনেক ধরনের কাজ কারবার করা তাদের ইচ্ছে ছিল। এবং সেদিন 10 তারিখে তারা একটা স্যাংশন পাবে, তাদের লবিস্ট বা ইন্টারন্যাশনাল যে লবিস্টগুলো দিয়ে তারা কাজ করাচ্ছে, এরকম একটা কিছু ছিল। এবং বহুত কিছু ঘটানোরও তাদের ইচ্ছা ছিল, যেটা হয়তো সরকার তার গোয়েন্দা আছে, তাদের মাধ্যমে ব্যাপারগুলো জেনেছে এবং এর এগেনস্টে অ্যাকশানে যাবে, এটাই খুব স্বাভাবিক। তার কারণ আপনি অগণতান্ত্রিক আচরণ করবেন আর সরকার তাকে গণতান্ত্রিকভাবে দমাবে, এটা তো হতে পারে না। আমি একটু আপনাকে জানতে, এই যে 700 কতজন গ্রেফতার হলেন আপনারা? প্রথম দিন 782 জন অ্যারেস্ট হলেন। এই 782 জনের কাছ থেকে কোনো তথ্য বা উপাত্ত কি পুলিশ পেয়েছে? সেটা সরকার জানে কি পেয়েছে না পেয়েছে, ওনাদেরকে পরে নিয়েছিল, ওনাদেরকে নিয়েছে। হ্যাঁ, সেটা পেতেও পারে, সেটা তো হয়তো পাবলিশ করে নাই, বাট সেটা ডেফিনেটলি আছে সরকারের কাছে। হ্যাঁ, না থাকলে তো আর সরকার এগুলো হয়তো করতো না, সেটা সরকারের ব্যাপার। কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ বা যারা রাজনীতি করি, তারা তো প্রত্যেকটা ঘটনাকে আমরাও ওইভাবে দেখার চেষ্টা করি, কিন্তু তাদের যে অ্যাটিচিউডটা ছিল সেটা তো কোনো গণতান্ত্রিক আচরণ কিন্তু সেদিন ছিল না, যে কারণে এই অবস্থাটা হয়েছে। আর পার্টি অফিসের সামনে বারবার একই কথা আমরাও বলেছি টক শোতে, এটা অনেক পুরান ইস্যু, যে মহাসমাবেশ তো পার্টি অফিসের সামনে হয়। দিব একটু ফার্স্ট, মানে এরপরে আবার দিব। মাসুদ কামাল, পুরনো কথা এসছে, আপনি নিশ্চয়ই যদি সুযোগ থাকে আপনি বলবেন, কিন্তু আমি বলতে চাচ্ছি যেটি আজকে জনাব ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি, আমি যদি পড়ি ওবায়দুল কাদেরের বক্তব্য, সেটি হচ্ছে এরকম: বিএনপির লং মার্চের ডাক শর্ট মার্চে পরিণত হতে পারে। আর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, উনি যে কথাটা বলছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে আগামী নির্বাচনে দলটি সন্ত্রাসের পথ বেছে নিতে পারে আশঙ্কা ওবায়দুল কাদেরের। হঠাৎ এরকম একটি অভিযোগের কথা কেন আসছে? না, হঠাৎ না, ওবায়দুল কাদের সাহেব তো এই ধরনের কথা প্রায় সবসময় বলেন। এই ধরনের কথা উনি বলেন না এমন দিন খুঁজে পাওয়া খুব কঠিন। না, ঠিক সন্ত্রাসের দলটি আগামী নির্বাচনে সন্ত্রাস করবে এই কথা কখনো উনি বলেন না। সন্ত্রাসের কথা না, উনি অনেক কথাই বলেন। এই যে লং মার্চ শর্ট মার্চ হয়ে গেছে, তারপরে পদযাত্রা, নীরব পদযাত্রা দম ফুরিয়ে গেছে, অত মানে এখন নীরব করতেছি, জোরে কথা বলতে পারছে না, এই ধরনের কথা উনি মানে প্রতিনিয়তই বলেন। এবং উনি কেন বলেন এবং কোনো কথারই উনার, আপনি খুব মন দিয়ে শুনেন, পুরো বাক্যটা শুনবেন আপনি, আপনারা তো টেলিভিশনে কাজ করেন, আপনাদের ফুটেজও আসে, ফুটেজ আপনি চেক করে দেখেন, উনি একটা কথা বলেন, ওটার পেছনে কোনো লজিক দেন না। কিন্তু কেন বললেন এই কথাটা, এগুলো লজিক কিন্তু নাই। উনি বলে দিলেন, উনি একটা ভার্ডিক্ট দিয়ে দেন, দিয়ে পরে বেকায়দায় পড়েন। আজকে তো দেখলাম মহা বেকায়দায় পড়ছেন, এখন নাম উচ্চারণ করেন না। কালকে এক কথা বলছেন হিরো আলম না কাকে নিয়ে, হিরো আলমকে নিয়ে এমন এক বেকায়দায় পড়ছেন, আজকে হিরো আলম তাকে চ্যালেঞ্জ করে পড়ছে। আজকে আবার ওনাকে জিজ্ঞাসা করছে, বলে ওই নামটা আমি আর নিতে চাই না, এখন নাম নিতেই ভয় পাচ্ছেন, মানে নিজের ফাঁদে যে নিজে পড়ছেন। তো এই ধরনের কথা উনি প্রায়ই বলেন। সমস্যাটা হলো কি, আমাদের এখানে নেতা নেত্রীদের কথার কোনো জবাবদিহিতা নাই।
যার যা মনে হয় উনি তা বলেন। এই কথা যেন ওনাকে কারো কাছে জবাবদিহি করতে হয় না, না ওনার নেতৃত্বের কাছে, ওনার নেতৃবৃন্দের কাছে, না ওনার দলের কাছে, না জনগণের কাছে। যেহেতু কোনো জবাবদিহি কারোর কাছে করতে হয় না, যেমন আমরা এখানে কথা বলতেছি, আমরা কিন্তু 5 বার চিন্তা করি। না, আপনারও জবাবদিহি নাই কোনো। আপনি না আছে জবাবদিহি আছে। না না, কিসের জবাবদিহি? আপনি এখানে এই দেশে ভাই জবাবদিহি নাই কথা বলেন না। অধিকার আপনার যা গণতান্ত্রিক থাকে অধিকার, আপনি আপনি এই কথা অবশ্যই বলেন না, বলতে আমি বলি পারেন। আপনাকে হ্যাঁ। অনেক কথাই আমরা বলার সময় 5 বার চিন্তা করি। আমাদের এখানে জবাবদিহি আছে, আপনি নাই যে আপনি বলেন এই কথাটা, তাহলে এইটা নিয়ে, এই যে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে এত আন্দোলন কেন, এত কথাবার্তা হয় কেন? কেন হয়? সেটি জবাবদিহি আমারও করতে হয়, এবং জবাবদিহি ভালো করে ক্লাস 9-এ পড়া ছেলেকেও করতে হয়। ক্লাস 9-এ পড়া ছেলে কি মন্তব্য করছে তারা নিয়ে জেলে ঢুকেছেন আপনি, সে কিন্তু এখনো জেলেই আছে এই কিশোর সংশোধনী কেন্দ্র। আপনি ভাবেন তো সে কি একটা কথা বলছিল যে কারণে তাই না জেলে ঢুকেছেন। তারা যখন ছাড়বেন সে কি তার আগের জীবনটা ফেরত পাবে? আপনি কি জীবন ধ্বংস করে দিয়েছেন কথা বলার জন্য একটা বাচ্চা ছেলেকে, আর সেখানে আপনি বলেন যে আমার কথা জবাব দিতে নাই, আছে, এবং জবাব দিতে আছে বলেই আমি হিসেব করে করে কথা বলি। আমাদের গণতন্ত্রের কথা, বাক স্বাধীনতার কথা আপনি বলছিলেন। আমি যদি বলি, সেটা হচ্ছে আজকে কিন্তু গণতন্ত্রের যে সূচক, সেই সূচককে দেখা যাচ্ছে যে বাংলাদেশ 2 ধাপ এগিয়েছে। সুতরাং বিএনপি যে অভিযোগ করছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে এসছে, মানে সভা সমাবেশ করতে পারছে না, সেটা কি তাহলে সেই অভিযোগ তো কতখানি টিকে? না, বিএনপির অভিযোগ এটা বিএনপি প্রমাণ করবে, এবং যারা সূচক দিয়েছেন তারাও কিন্তু একটা সিস্টেমের মধ্য দিয়ে সূচকগুলি তৈরি করে। কতগুলি প্যারামিটার ঠিক আছে, 5.99 স্কোর সেম, কিন্তু দেখেছি এটা মানে আমি ওনারা কতগুলি প্যারামিটারের মাধ্যমে করেন যে এই এখানে কতটুকু, এখানে কতটুকু। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমিও তো আমার মতকে দেখি, আমি তো এই দেশেই অবস্থান করি, এই ভূখণ্ডে আমার চলাফেরা, তো আমি আমার মতকে দেখি। আমার বিবেচনায় গণতন্ত্রের সবচেয়ে বড় 2টা প্যারামিটার হলো কথা বলা, বাক স্বাধীনতা, মানুষ তার মনের কথাটা বলতে চায়, সে কথাটা আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি কথাটা বলতে চাই, এই স্বাধীনতাটা আমি চাই। দ্বিতীয়ত আমি ভোট দেবার স্বাধীনতাটা চাই। এবার তো ভোট দিয়েছেন উপনির্বাচনে। উপনির্বাচনে কি ভোট হয়েছে দেখেছেন আপনি? একটা নির্বাচনে সুষ্ঠু, সুন্দর, এই 6টা উপনির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি জোর দিয়েছে কোনটাতে? ব্রাহ্মণবাড়িয়া 2। এটা সবাই জানে, সবাই বুঝবে, যেখানে তাদের কোনো প্রার্থী নাই, তবু তাদের প্রার্থী যারা ছিল মানে নীরব প্রার্থী, তাদেরকে তারা উড্র করেছে এক বৃদ্ধকে পাস করানোর জন্য। না, কিন্তু কামাল ভাই, হ্যাঁ বলেন ভাই, যদি নির্বাচনে ভোটের রাজনীতিতে আমি যদি কোনো কৌশল নেই, সেটা কি আপনি খারাপ বলবেন? আপনি 32টা কৌশলে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, এক নম্বর কৌশল তাহলে কেন আপনি ব্রাহ্মণবাড়িয়ার ইলেকশনে কেন আপনি এই কৌশলকে, সরকারি দলের কৌশলকে আপনি আলোচনা করি নাই? ওনাদের কৌশলে তো এটা, ওনাদের কৌশল কি ভোটকে 16% নামায় আনা ছিল? আমি তো এই কথা বলতেছি। জি, আমার তো গণতন্ত্রের একটা হচ্ছে ইলেকশন হচ্ছে, সেখানে তারা সর্বশক্তি ব্যয় করেছে, তাদের সবচেয়ে ভালো কৌশলটা প্রয়োগ করছে। ওই কৌশলেরই বিভিন্ন প্যারামিটার ছিল, নিজেদের প্রার্থী উঠায় নেওয়া, কোনো আওয়ামী লীগের প্রার্থী না দেওয়া, আওয়ামী লীগ যারা করে তাদেরকে হতাশ করা, এগুলো সব তাদের কৌশলের পার্ট। আমি মানতে, আমার কোনো আপত্তি নাই। এত কৌশল করে 16% ভোট কেন? তার মানে হলো যারা ভোট দেবে সাধারণ মানুষ, তাদের আগ্রহটা নাই। তারা হয় মনে করে এই ভোট দেওয়ার কোনো অর্থ হয় না, অথবা মনে করে আমার ভোটটা আমি দিতেই পারবো না, কিছু একটা মনে তো করে, তাহলে তারা যাবে না কোনো ভোট দিতে। অথবা এটাও মনে করতে পারে মাসুদ কামাল, যে যেহেতু ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী কেউ নেই, সুতরাং এই ভোটের প্রতি মানুষের আগ্রহ কমে গেছে ভোটারদের। প্রধান প্রতিদ্বন্দ্বী কে? প্রধান প্রতিদ্বন্দ্বী আপাতত দৃষ্টিতে মানে বিএনপি। হ্যাঁ, বিএনপি। তো ওখানে বিএনপির যে আগে বিএনপি যে সাবেক বিএনপি করতে যে প্রার্থী, তাকে তো আপনারা নিখোঁজ করে ফেলেছেন। না, নিখোঁজ এটাও কিন্তু একটা নতুন কৌশল না, তিনি নিখোঁজ হয়েছেন করতে পারবেন না। শুনেন, আমি বলি আপনাকে, তিনি তো, আমি আপনাকে বলি, শুনুন আমার কথা, আপনি বলেন, আপনার সঙ্গে বাহাস করলে তো কোনো লাভ হবে না, পাবলিক কিন্তু খুশি হবে না। আমি আমার পয়েন্টগুলি একটা পর একটা বলি, তারপর আপনি বলেন। এখন এই যে ভোটের প্রতি যে সাধারণ মানুষের অনাগ্রহ, আমি যে কথা বলছিলাম গণতন্ত্রের প্যারামিটারটা, মানুষ এখন দেখেন আমাকে না অনেকে ফোন টোন করে, ফোন করার সময় প্রথমে বলে না ভাই এখন কথা বলবো না, দেখালো কথা বলবো, আমাকে বলেন না, কোনো সমস্যা তো নাই। ওই কি না আজকাল না হোয়াটসঅ্যাপও হয়,
রেকর্ড হয়, রেকর্ড, এই যে কথাটা, আচ্ছা আপনি আমার সাথে কথা বলবেন, হোয়াটসঅ্যাপ রেকর্ড হয় কি হয় না, এই ভীতিটা আপনার মনের মধ্যে কে ঢুকিয়েছে? সরকার বলেছে আমি হোয়াটসঅ্যাপ রেকর্ড করি? বলেছে? বলে নাই কিন্তু। তাহলে তার মনের মধ্যে কে ঢুকাইলো? তার মনের মধ্যে সে নিজেই ঢুকাইছে। কি কারণে ঢুকাইছে? আশেপাশের বিভিন্ন নমুনা দেখে ঢুকাইছে। আশেপাশের বিভিন্ন, তাহলে একটা মানুষ যখন এই ভয়টা পাচ্ছে যে আমি কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবো না, অথবা আমার কথায় কে না কে মাইন্ড করে, এবং মাইন্ড করলে আমার খবর হয়ে যাবে, এবং এই জন্য আমি কোনো সুবিচারও পাবো না, এই যে কথা বলার স্বাধীনতাহীনতা, এটা হলো গণতন্ত্রের জন্য একটা নেতিবাচক দিক। আরেকটা নেতিবাচক দিক হলো ভোটের প্রতি অনাগ্রহ সৃষ্টি হওয়া, ভোটিং সিস্টেমটাকে নষ্ট করে দেওয়া। এই পয়েন্টে একটু আসতেছে জনাব আনোয়ার। উপনির্বাচন হলো 6টি আসনে। এই আসনে যদিও বিএনপির মহাসচিব বলেছেন 5% ভোটারও ভোট দিতে যায়নি, কিন্তু আমরা দেখেছি যে ঠিক 5% না হলেও খুব বেশিও ভোটার যায়নি, 10, 12 বা 15% ভোট হয়ে গেছে। তার মানে কি 20-25%? নো, 20-25% না, কোনো জায়গায় ইলেকশন কমিশন যেটি বলেছে সেটিও মানে 25% বলেনি, ওনারা বলছে 15 থেকে 25%। তাও যদি হয় তাহলে 75% মানুষ, যদি ইলেকশন কমিশনের এই দাবিও আমরা মেনে নেই, তারপরও 75% মানুষ ভোট দিতে যায়নি। এ দায়িত্ব আওয়ামী লীগের কাঁধে আসে কিনা? এটুকু আলাপ করার আগে আমাদের মাসুদ কামাল ভাইয়ের কিছু কিছু কথা আমি একটু বলতে চাই, বা ওনার কাছেও আমি এটা জানতে চাই যে গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব কি শুধু সরকারি দলের? একটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, আমরা তো আশেপাশের দেশ বা বিভিন্ন উন্নত দেশ, কিন্তু ক্ষমতায় তো আপনারা, দায়িত্ব তো আপনাদেরই, বা খোঁজ খবর নিয়ে ওনাদের পত্রিকার মাধ্যমে আমরা যেটুকু জানতে পারি, বা সমাজবিজ্ঞানীরা, রাষ্ট্রবিজ্ঞানীরা বা বিভিন্ন রাজনীতিবিদেরা তারা যে ব্যাপারগুলো আলোচনা করে, আমরা দেখেছি একটা দেশের গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব শুধু কি সরকারের? একটা বিরোধী দলেরও কিন্তু দায়িত্ব আছে গণতন্ত্র রক্ষা করার। তো আমাদের দেশের যে বিরোধীগুলা আর অন্য দেশের যে বিরোধীগুলা কিন্তু এক না। অন্য দেশে আমি আপনাকে বলি না, সরকারি দল আমাদের দেশের মতো সরকারি দলের মতো নয়। আমেরিকার মতো বাংলাদেশে, লন্ডনের মতো বাংলাদেশে বা অন্য উন্নত দেশগুলোর মতো গণতন্ত্র তিনি আশা করছেন, অথচ টক শোতে কিন্তু আল্লাহর রহমতে 25-26টা চ্যানেলে কিন্তু রাত দিন মুখের ফেনা উঠিয়ে দিচ্ছে একেবারে কথা বলে, অথচ ওদের কথা বলার অধিকার নাই। এই ধরনের কথা বলা তো আসলে ঠিক না। এই যে প্রচার করে করে যে একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি করার চেষ্টা করছে, এটাও কিন্তু আমরা বুঝি। কিন্তু আমার মেইন প্রশ্ন হলো যে গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব কি শুধু কি সরকারের? এই যে বিএনপি গত 14 বছর ধরে, ধরেন 15 বছর ধরে, 2018-তে নির্বাচনে আসছিল, তা কিভাবে কি স্টেপ নিয়ে আসছিল সেটা আমরা দেখেছি, যদি আপনি সময় দেন বলতে পারি। কিন্তু বাকি যে তাদের অ্যাক্টিভিটিগুলা, কোন দেশে আছে যে বিরোধী দল নির্বাচনে যাবে না, ঠিক আছে, মানুষ পুড়িয়ে মারবে, গাড়িতে আগুন দিবে, ঘর বাড়ি জ্বালায় দিবে, স্কুল কলেজ পুড়ায় দিবে, গাছ কাটে ফেলবে, আমি ভোটে যাব না বলে? কেন 13-14-তে জামাতের কি সেই কথা কেন? 13-14, আচ্ছা বাবা, তারই তো ধারাবাহিকতা চলছে, এসে বলছেন ডেফিনেটলি কেন বলবেন? তার ধারাবাহিকতা আসছে, তাহলে আপনি 14 নির্বাচন কেন বলেন? কোনটা? 2014 সালের নির্বাচন নিয়ে তো কথা বলেন না। 14 সালের নির্বাচন নিয়ে বলি না, আবার 14 সাল বলি 18 সালের নির্বাচন। না না না, যত সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, গণতন্ত্র নির্বাচনে চলে গেছে, যে কথাগুলো কেন বলছেন? তাহলে ওই 14 সালের পর থেকে 2008 সালের 9 সালে যে ক্ষমতা আসার পর থেকে সরকার কি আচরণ করছে আর বিরোধী দলের আচরণটা কি? একটা দেশের গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ নেওয়ার জন্য শুধু কি সরকারি দল দায়ী? প্রধানত তাদের দায়িত্বটা, তাদের দায়িত্ব থাকলেও, প্রধানত দায়িত্ব না না, প্রধানত দায়িত্ব থাকলেও ঠিক সমপরিমাণ দায়িত্ব কিন্তু বিরোধী দলেরও আছে। সেইটুকু কি তারা করে? নিশ্চয়ই। এই কোন বিরোধী দল পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে মানুষ পুড়িয়ে মারে? এই কথাটা ক্ষমতায় যাওয়ার জন্য ঘুমন্ত মানুষের উপর পেট্রোল বোমা মেরে 13 জন মেরে ফেলে। কোন দেশে আছে এরকম গণতন্ত্র? আপনার আচরণ হলো অগণতান্ত্রিক, আর আপনি আমার কাছে এক্সপেক্ট করবেন গণতান্ত্রিক? একটু সময় দেন জি প্লিজ। এবিএম মোশাররফ হোসেন। না, এখানে জনাব আনোয়ার ভাই যে কথাটি বলেছেন, যে একটা কথা উনি বারবার বলছে, মানুষ পুড়িয়ে মারছে, এটা বাংলাদেশে শুরু করেছিল কারা? যারাই করুক। আমি বলেছি বাংলাদেশে আজকে যারা ছাপাই গায় যে আজকে বিএনপি সন্ত্রাস করেছে, এই করেছে, আমি বলি আপনাকে উদাহরণ দিই, আমি উদাহরণ দিই আপনাকে বলি। এই যে বাংলাদেশে
বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলন, এখানে আমরা যে 3 জন আছি, বা আপনিও তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় মানুষ ভোট দিতে পারে না, মানুষ কথা বলতে পারে না, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু আন্দোলন ছিল যে আমার ভোট দিতে চাই আমি। আমার স্পষ্ট মনে আছে, আপনারও মনে থাকার কথা, আজকে মাননীয় প্রধানমন্ত্রী তখন আওয়ামী লীগের সভানেত্রী, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় যেতেন বিভিন্ন প্রোগ্রামে। উনি বলেছেন আমি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি রাজনীতিতে এসেছি, স্পষ্ট আপনার মনে থাকার কথা। সেই নেত্রী, সেই আওয়ামী লীগের নেত্রীর আমলে আজকে মানুষের ভোটের অধিকার নাই, যে কথাটি আপনিও আপনার উপস্থাপনায় বলেছেন, মাসুদ কামাল ভাই বলেছেন, আনোয়ার ভাই স্বীকার করবেন যে আজকে আমাদের এই দেশের মানুষের ভোট মানে উৎসব না, সেটি তো না, আমি বলি সেই উৎসব, সেখানে সেই ভোটের মানুষ আজকে ভোট দিতে যাচ্ছে না, ভোটের প্রতি অনাগ্রহ, নিজেকে উদ্ধ করে নিচ্ছে। দায়িত্ব কিন্তু আনোয়ার ভাই বিএনপির উপর এই দায়িত্ব যে আপনাদেরও সেই আচরণ নেই, যার জন্য আজকে আপনারা তো ইলেকশনে নেই। না, আমি একটা বলি, এটা কেন ইলেকশনে নাই? আপনি যেখানে প্রতিযোগিতা হবে, আমরা কি আশা করব যে আওয়ামী লীগ, বিএনপি, অথবা আপনি যদি ধরেন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হবে, মানুষ তো খেলা দেখতে যায়, ওখানে দেখবে যে খেলার আগেই খেলার আগেই যে রেফারি 2 জনকে লাল কার্ড দিয়ে দিল, খেলার আগেই রেফারি একজন প্লান্টিক আগেই বাঁশি দিয়ে ঘোষণা করে দিল যে প্লান্টিক, তাইলে ওই খেলা কি জমে? আজকে আওয়ামী লীগ বাংলাদেশে এমন একটি জায়গা তৈরি করেছে যে এখানে খেলার কোনো জায়গা নেই। এখানে আজকে তারা প্রশাসনকে নগ্ন দলীয়করণ করেছে, মানুষের ভোট দেওয়ার মধ্যে একটা ওই যে কথা বলেছে যে ভীতির সংস্কৃতি চালু করেছে। আজকে প্রশাসন মনে করে যে আওয়ামী লীগকে জেতানো তাদের ইমানি দায়িত্ব। এই অবস্থার জন্য দায়ীকে আপনাকে সেটা তো আগে চিহ্নিত করতে হবে, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ। উনি বলেছে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে বাংলাদেশের সর্বপ্রথম আওয়ামী লীগ। এই যে তত্ত্বাবধায়ক সরকারের দাবির জন্য যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের 1994 সালে শেরাটন হোটেলের সামনে সর্বপ্রথম 22 জন লোককে বিআরটিসি গাড়িতে গান পাল্টে দিয়ে এটা আওয়ামী লীগ করেছে, আমরা করি নাই। এই আলোচনা যাব না, আগে যেই করুক এই ধারাটি তো গণতন্ত্র আমরা চাই না, যার জন্য আমরা কি চাই না, যার জন্য আপনি না, আমরা তো চাই না, যার জন্য আপনি কি বলেন? আমরা কি বলেছি? আমরা যে বলেছি মানুষের ভোট দেওয়ার অধিকারকে ফিরিয়ে দেন। আমরা কি বলেছি বিএনপিকে ক্ষমতায় দেন? আর বাংলাদেশের যদি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে আওয়ামী লীগের আতঙ্কিত হওয়ার কারণ কি? অথবা আওয়ামী লীগকে যদি ভোট দেয়, তাহলে অসুবিধা কি? তারা তো এই ভোটের জন্যই আন্দোলন করেছিলেন। তো সেখানে আজকে আপনি দেখেন যে কথাটি এখানে আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ একটা পুরনো সংগঠন, তারাই দাবি করে বাংলাদেশে এখন যারা রাজনীতি করে তার মধ্যে পুরনো সংগঠন। সেই আওয়ামী লীগ, ওই যে কথাটি বলা হচ্ছে যে হিরো আলম করে একজন লোক, তার সাথে নির্বাচন করতে ভয় পায় না, এটি ঠিক না, অবশ্যই। আজকে আওয়ামী লীগের আপনি গত এক সপ্তাহ বক্তব্য দেখেন যে তাদের প্রতিপক্ষ এখন মনে হিরো আলম। আজকে যে কথাটি হিরো আলম বলেছে, আপনি নিজেও বুঝতে পারেন না, হিরো আলম বলে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসুক, জিতিয়ে দেখাক যে আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে। অত আওয়ামী লীগের রাজনীতি কোথায় নিয়ে গেছে? এমন একটা জায়গায় গিয়ে আওয়ামী লীগ দাঁড়িয়েছে যে আওয়ামী লীগ কখনো এখন রাজনৈতিক দল না, তারা এখন পেটুয়া বাহিনী, মানুষের উপর নির্যাতনের একটা মূর্তিমান আতঙ্ক হয়ে বাংলাদেশে দাঁড়িয়েছে। জনাব আনোয়ার, আমি মাসুদ কামালের কাছে আসছি একটু পরে, একটু আনোয়ার ভাইয়ের কাছ থেকে আসি। ভাই, নির্বাচনে আপনার দৃষ্টিতে এই উপনির্বাচনে এত কম সংখ্যক মানুষ ভোট দিল কেন? না, আপনাকে বলি, যেখানে ভোটার উপস্থিতি এত কম হলো কেন? যেখানে বিএনপি এই আসনগুলো থেকে পদত্যাগ করছে এবং বিএনপি এই নির্বাচনে পার্টিসিপেট করছে না, ম্যাক্সিমাম 5-6টা আসনেই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী, 3টাতে বাকিটা অন্য শরিক দলকে দেওয়া হয়েছে। আর ওখানে ব্রাহ্মণবাড়িয়ার যে কথা বললো সেটা আপনারা জানেন। ব্রাহ্মণবাড়িয়ার যখন আমার চাঁপাইনবাবগঞ্জের যে 2টা হয়েছে, আমি বলি জনাব আনোয়ার, ব্রাহ্মণবাড়িয়ার কথা একটু বলবেন, যেটি মাসুদ কামাল বলছিল যে বিএনপির একজন ক্যান্ডিডেটকে পাশ করানোর জন্য না, তাকে ধরেন আওয়ামী লীগ সমর্থন করছে, হতে পারে, যেমন সমর্থন করেছে বগুড়াতে 14 দলের জাসদের, যেমন দিনাজপুরে ওয়ার্কার্স পার্টি তো ফেল করছে। এমন একজনকে আপনারা সমর্থন করলে আওয়ামী লীগের মতন দল, সেই দলে কি আপনার ক্যান্ডিডেটের অভাব ছিল? না, কি বগুড়াতে কি আমাদের ক্যান্ডিডেটের অভাব ছিল? উকিল আব্দুস সত্তারকে আপনাকে সমর্থন দিতে হবে। এগুলো আমাদের কি বগুড়াতে ক্যান্ডিডেটের অভাব ছিল বা দিনাজপুরে কি অভাব ছিল? সেখানে তো আপনি শরিক দলে দিয়েছেন, ওইরকমই একটা অংশ হতে পারে ওখানে। সেটা একটা সরকারের স্ট্র্যাটেজি, দলের স্ট্র্যাটেজি, এটা হইতে পারে। এটা রাজনীতিতে কোনো অন্যায় কিছু না, এবং অন্যায় কিছু করেওনি। কিন্তু আমি যে কথাটা আপনার প্রশ্নে বলছিলাম যে বিরোধী দল যেহেতু এই ইলেকশনে নাই,
সেখানে মানুষ এটাকে অত ইম্পর্টেন্স দিবেও না, এটা তো খুবই স্বাভাবিক। আর এই নির্বাচনে আপনাদের কথাবার্তা শুনে এমন কিছু মনে হয় যে এই নির্বাচনটা সরকারের করাই অন্যায় হয়ে গেছে। কেন? আপনারা 4 বছর ধরে যত কিছু ফ্যাসিলিটিস ছিল ভোগ করলেন, জমি নিলেন, সুযোগ সুবিধা নিলেন, 4 বছর পরে আপনারা পদত্যাগ করলেন, করে সিটটা খালি করলেন। এখন সাংবিধানিক বাধ্যবাধকতা তো নির্বাচন করতেই হবে সরকারকে, সেই কারণে নির্বাচনে যাওয়া। এতে সরকারেরও যেমন আগ্রহ নাই, তেমন বিরোধী দল তো নাই। তাহলে সেই নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে কেন যাবে? একটা অনাগ্রহ হইতে পারে, এটা খুব বাস্তব একটা কথা। তো সেই কারণে হয়েছে। কিন্তু নির্বাচন এখানে আপনারা এই 5টা 6টা নিয়ে আবার তুলকালাম শুরু করছেন যে এখানে ভোট কারচুপি হয়েছে, এই হয়েছে, সে হয়েছে। আরে বাবা, বিরোধী দল তো আসেই না, এখানে ভোট কারচুপি হবে কেন? না, কিন্তু একজন পার্টিকুলার আমার এলাকায় যেমন 2টো আসন, আমি বলি চাঁপাইনবাবগঞ্জের যে 2টো আসনে, একটা আসনের 2টা প্রার্থী কিন্তু ওরা আদি কিন্তু আওয়ামী লীগই ছিল, তারা কিন্তু মানে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আর বিএনপিকে লক্ষ্য করবেন, দেখেন এরা নিজের ঘরের বা নিজের প্রতিযোগিতা বন্ধ করে খালি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তারা কাজ করে যাচ্ছে। এই দলটা মানে একটা দেউলিয়া হওয়ার এটাও কিন্তু একটা অন্যতম কারণ। তার নিজস্ব প্রতিযোগিতা বাদ দিয়ে, নিজস্ব সংগঠনের কাজ বাদ দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে স্বতন্ত্র প্রার্থী কে আছে সেখানে সময় ব্যয় করা, টাকা ব্যয় করা, সবকিছু তারা এখানে ব্যয় করছে। এটা কি ধরনের রাজনীতি তারা করে আমি সেটা জানি না। তো মেন কথা হলো, যেমন ওখানে আমাদের একজন ৭১,০০০ ভোটের ব্যবধানে জিতছে, মানে সংগঠন তেমন ছিল না, বিএনপি যেটুকু ভোট পারছে দিয়েছে। যেমন আমাদের এতে আরেকটা সিটে চাপাই 2-এ 3-এ যেমন এখানে বিএনপি তাকে পুরো সাপোর্ট করছে, যেখানে মাত্র ৩৫০০ ভোটে হারছে এবং আওয়ামী লীগ পাশ করেছে ৩৫০০ ভোটের ব্যবধানে। এখানে কিছু কথা আসছে, আমার মনে হয় আপনি সরাসরি সে কথার শুনি আপনার কাছ থেকে। কথা বলা হয়েছে আমাদের সাধারণ মানুষের অভিযোগ হলো এই ইলেকশনে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। আপনি কি মনে করেন কেন কম? শুনেন, আমি একটা কথা বলি আপনাকে। জিনিসটা হয়েছে কি, এখানে এই ছোট উপনির্বাচনে আসলে সরকার পরিবর্তন হবে না, যে জিনিসটা নাকি আনোয়ার ভাই বললেন, এটা সত্য, এতে তেমন কিছু আসা যায় না। কিন্তু এখানে আমাদের, যেমন আমি তো উপনির্বাচনের ভোটার না, আমার তো কোনো আসনে উপনির্বাচন হয় নাই, কিন্তু সারা দেশের মানুষ আমি মনে করি ওই ছোট উপনির্বাচনের দিকে তাকিয়েছিল। এই কারণে তারা দেখেছে ক্যারেক্টারটা কি, তারা বোঝার চেষ্টা করেছে যে এই নির্বাচনটা কিভাবে হয়, এবং তারা এটার মাধ্যমে চিন্তা করার চেষ্টা করেছে যে তাহলে 2024-এর অথবা 2023-এর শেষ দিকে যে নির্বাচনটা হবে, যে জাতীয় নির্বাচনটা হবে, তার ক্যারেক্টারটা কী দাঁড়াবে। এবং যথাযথভাবে এই নির্বাচনগুলি যেভাবে হয়েছে, ওই 2023-এর শেষে যে নির্বাচনটা হবে, ডিসেম্বরে যে নির্বাচনটা হবে বলে ইলেকশন কমিশন ঘোষণা করেছে, সেই নির্বাচনটা এই ফরম্যাটেই করার জন্য তারা চেষ্টা করবে। দিস ইজ দ্য ফরম্যাট। এখন এই ফরম্যাটটাকে আপনি পছন্দ করেন কি করেন না সেটা আপনার ব্যাপার। যদি আপনি পছন্দ করেন তাহলে আপনি মহা আনন্দে থাকেন যে এই ফরম্যাটই হবে, আর যদি পছন্দ না করে থাকেন তাহলে আপনি বেদনায় আক্রান্ত হবেন যে তাহলে আর গণতন্ত্র থাকলো কোথায়। এখন এই ফরম্যাটটা কি হয়েছে দেখেন, আমাদের ইলেকশন কমিশনারগণ মানে এরা হলো কি ইতিমধ্যে যে বলে না, যখন ইয়ের থেকে আপনি বাগান থেকে যখন কাঠ নিয়ে আসেন, বনের থেকে যখন কাঠ নিয়ে আসেন, সেই কাঠটাকে কিন্তু ওই যে গ্রামে বলে রান্দা মারা, বুঝেন ওটা সিজন করা হয়, সাইজ করা হয়। এই সাইজ তারা প্রথম দিকে হচ্ছিল না, এই ইলেকশন কমিশন না হওয়ার কারণে ওই যে গাইবান্ধা 5-এর নির্বাচন তারা ঢাকায় বসিয়া সিসিটিভিতে দেখে বন্ধ করে দিল। আচ্ছা, একটা কথা মনে করতে পারেন আপনি, এই গাইবান্ধা 5-এর নির্বাচনটা পরে যখন আবার হলো, তখন কি সিসি ক্যামেরা চলছিল? না, কিছু চলছিল, কোথাও চলে নাই, না চলছিল। ওই সময় সিসি ক্যামেরা কেউ দেখছিল? আপনি আমার কথাটা বলেন। প্রথমবার যখন হয়, সাংবাদিকদের নিয়ে সিসি সাহেব বসছেন। ও আচ্ছা, হ্যাঁ, সেটা সিসি ক্যামেরাতে কি হচ্ছে না, সেটা একটা নির্বাচন বন্ধ করলো তারা যে মাধ্যমে, যে কারণে, সেই কারণটা আবার ঘটে কিনা দেখার জন্য তারা দেখবে না? দেখে নাই। একজন ইলেকশন কমিশনার বলেছিলেন যে এই নির্বাচনের সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হলো, ভিলেন হলো যে গোপন বুথে যে ডাকাত থাকে। তো ডাকাত দেখার জন্য পদ্ধতি কি ছিল? সিসি ক্যামেরা। ওনারা কি এবার 6টা নির্বাচনে কোথাও চালাইছেন? ওনারা ডাকাত দেখতে চান না। কয়েকটা পত্রিকায় আমি দেখেছি ডাকাতদের ছবি ছাপা হয়েছে, যে একটা বুথে 2জন লোক বসে আছে, একজন উপরে হয়ে আছে, একজন দেখা যাচ্ছে আছে, কিন্তু ছবিগুলো আমরা দেখেছি। প্রধান মানে দৈনিকই
মানে প্রথম পাতায় বড় করে চেপেছে। এই যে ডাকাতগুলোকে দেখাই দিল, এই ব্যাপারে সিইসি কোনো ব্যবস্থা নিয়েছেন? ইলেকশন কমিশনের কোনো ব্যবস্থা নিয়েছেন? শুনেছেন, দেখেছেন, জেনেছেন? না। কেননা আগের বার যখন করেছিলেন তখন ততটা সিজনড হন নাই, এখন ওটা সিজনড হয়ে গেছে। কোন পক্ষে সিজন হলো? সরকারের পক্ষে। সরকার যা চায় তাই আচ্ছা তাই হয়েছে। এখন আমরা এটা বুঝতে পেরেছি জি, আমার মনে হয় এটা ছিল একটা মহড়া। হ্যাঁ, 2023-এর ডিসেম্বরে কি ইলেকশন হবে সেটা এই পদ্ধতিতে হবে। জনাব একটু শুনে আসি। না, মাসুদ কামাল ভাই কিন্তু এটা চমৎকার বিষয় বলেছে যে আসলে আমরা দেখি যে কোনো নাটক মঞ্চস্থর আগে কিন্তু প্লেয়ারদেরকে তৈরি করা হয় যে এইভাবে অভিনয় করলে দর্শকরা আকর্ষিত হবে এবং প্রকৃত চরিত্রটাকে ফুটিয়ে তোলা যায়। আজকে কিন্তু এই যে নির্বাচন কমিশন অনেক কথা কিন্তু বলেছিলেন, অনেক কথা বলেছে। এখন বাংলাদেশে আমরা যারা নির্বাচন করি, আমি নিজেও তো প্রার্থী ছিলাম, তো নির্বাচনের সাথে কিন্তু বেশ কয়েকটি কম্পোনেন্ট জড়িত থাকে। আপনার রাজনৈতিক দল থাকে, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলির ভূমিকা থাকে, এলাকার পরিবেশগত ওই নির্বাচনকালীন সময় পরিবেশটা কি সেইটাকে আপনি দেখতে হবে, এবং সর্বশেষ প্রশাসন কি ভূমিকাটা পালন করে এইটাকে দেখতে হবে, এবং যেই ফলাফলটা জনগণ প্রত্যাশা করে সেই ফলাফলটা আসলে প্রতিফলিত হয় কিনা। আওয়ামী লীগ করছে কি আগেই মহড়া দিয়ে এইগুলি কিন্তু ঠিক করে নিচ্ছে। আজকে জনগণের মধ্যে আমি এখানে থামলে না থামবে না, আপনি সময় দিচ্ছেন না। আজকে সম্পূর্ণ সময় তো আনোয়ার ভাইকে দিয়ে দিচ্ছেন, কারণ তারা তো এই কাজগুলি করে যাচ্ছে। শুনি তার কি বলে। এখন আপনাকে আমি বলি কি হচ্ছে। আপনি যাবেন, আমরা তো প্রত্যেকটা আমাদের তো নিজস্ব এলাকা আছে, নিজস্ব বলতে জন্মস্থান আছে। আমরা কি দেখি এখনো আপনি নির্বাচন যদি ধরেন, আপনি বাকি সর্বোচ্চ আর হয়তো 11 মাস বাকি আছে। আপনারও এখনো একটা থানায় যাবেন, একটা ইউনিয়নে যাবেন, একটা জেলায় যাবেন, পুলিশের বক্তব্য বিএনপি তার পার্টির অফিসের সামনে ছাড়া কোথাও মিটিং করতে পারবে না। আওয়ামী লীগের ক্ষেত্রে কোথাও শুনেছেন যে কোনো আওয়ামী লীগ কোথাও জনসভা করতে পুলিশ প্রশাসন বাধা দিয়েছে? সরকারি দল তো না, আরে তারা তো দল, এটা রাজনৈতিক পার্টি। আপনি সরকারি আওয়ামী লীগ কি সরকারি দলে গেছে, সরকারে গেছে, কিন্তু তাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি আছে। আপনি দেখেছেন কোথাও বাংলাদেশে? তারপর তো তারা সরকার, আপনি বিএনপির ক্ষেত্রে 27টা শর্ত জুড়ে দেওয়া হয়, আপনি কোথাও দেখেছেন আওয়ামী লীগ একটা শর্তের কারণে কোনো সভা বন্ধ করেছে? সুতরাং আপনাকে আজকে সেই ভয়ের সংস্কৃতি চালু দিয়ে, আপনি আমাকে সর্বপ্রথম জেলের কথা বলেছেন যে মানুষকে কত আতঙ্ক রয়েছে। আমি দেখেছি জেলে একটা ছেলের সাথে, সে মাত্র ইন্টারমিডিয়েট পড়ছে, সেই ছেলে যে কোনো একটা ফেসবুকে একটা নিউজ দেখে সেখানে লাইক দেয় না, ওর ছেলে ওদের বোঝেও নাই। সেই ছেলের মধ্যে পুলিশ দেখলে, ওই যে কারারক্ষীদেরকে দেখলো, তার মধ্যে একটা আতঙ্ক। তার জিজ্ঞেস করলাম যে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি এরকম একটা লাইক দিয়েছিলাম একটা নিউজে, আমি তো বুঝিও নাই, আমাকে 7 দিন রিমান্ডে রেখেছে, আমার উপর যে নির্যাতন করেছে। এখন আমার কাছে মনে হচ্ছে ফেসবুকে এগুলি আমার কাছে মনে হচ্ছে এটা আতঙ্কের নাম। এই ধরনের মানুষের মধ্যে এমন আতঙ্ক এই সরকার তৈরি করেছে, যার কারণে আপনি আগামী দিনে মানুষের মধ্যে সেই অনাস্থা যে তৈরি করেছে, সরকার চায় এটা অব্যাহত থাকুক, যার কারণে আগামী নির্বাচনে তারা বৈতরণী পার হওয়ার জন্য যেই পদক্ষেপগুলি নেওয়া দরকার। এখন আপনি কি করছে, একটা ভয়ের সংস্কৃতি চালু করছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, প্রশাসনকে নগ্ন দলীয়করণ করেছে, এবং বাংলাদেশকে যত আপনি সূচকে বললেন না, গণতন্ত্রের সূচক, এগুলি সরকারের কাছে তো কোনো ঘটনাই না। সরকারের কাছে একটাই ঘটনা যে নির্বাচনে তাদের জিততে হবে। জনাব আনোয়ার, অনেক কথা আসছে, যেটা প্রধান কথা সেটা হচ্ছে মহড়া। বলা হচ্ছে 2024 বা 23 ডিসেম্বরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জাতীয় নির্বাচনে মহড়া ছিল উপনির্বাচন। না, এটা কিভাবে মহড়া হয় সেটা তো বুঝি না। এটা বাধ্যবাধকতা, উপনির্বাচন করতে হয়েছে, বিএনপি আসে নাই, এখানে স্বতন্ত্র প্রার্থী ছিল, সরকার দল ছিল, নির্বাচন যেভাবে হওয়ার কথা সেভাবেই হয়েছে। এখানে কোনো মহড়াও নাই, এখানে কোনো কিছুই নাই, যেভাবে হওয়ার কথা সেভাবেই হয়েছে। এবং এখানে ওই যে মাসুদ ভাই বললো যে এটা তো হেরে গেলেও যে আমরা সরকার হেরে যাবো, ব্যাপারটা কিন্তু তাও না। এবং আমি তো বললাম আমার চাঁপাইনবাবগঞ্জের দুটা ওই যারা স্বতন্ত্র ছিল তারাও এর আগে আওয়ামী লীগ করতো, তাদের সাথে আমাদের হয়েছে। তো এখানে ভোট করার কি হয়েছে? হ্যাঁ, সেটাই তো বলছি, যেখানে বিরোধী দল নাই। আমি সেই কারণেই বলছি যে প্রত্যেকটা নির্বাচনে বিএনপি নিজে পার্টিসিপেট না করে স্বতন্ত্রকে সাহায্য সহযোগিতা করে তারা চাই যে থাকাই নাই, আর তারা যে বলছে মাঠে নাই,
মাসুদ কামাল ভাই কি বলতে পারে যে তারা যে জাতীয়বাদী তো বিরোধী দল, তাদের প্রার্থী ছিল, তাদের অভিযোগটা কি? সবকিছু তো তারা করছে, এমনকি লং মার্চও তারা করছে, তাহলে কোন রাজনৈতিক কর্মকাণ্ডটা তাদের করতে দেওয়া হচ্ছে না? হ্যাঁ, তারা যাদের 2014-র মতো গাড়ি ঘোড়াতে আগুন দিয়ে মানুষ পুড়াতে না পারে, সেই জিনিসটা কিন্তু আমরা সজাগ। এবং আমার জেনারেল সেক্রেটারি যথার্থই বলেছে, কারণ বিএনপি যেদিন কর্মসূচি দিচ্ছে সেদিনই আপনারা পাল্টা শান্তি সমাবেশ কেন সেদিন তো বললো যে আপনারা দিলেন পল্টনে, আমরা দিলাম কামরাঙ্গীরচরে, এখানে পাল্টাপাল্টি হলো কি হয়েছে? একটু দূরে। এবং আপনি এটা বুঝতে হবে যে আমাদের বিশেষ করে আওয়ামী লীগ, যেহেতু আমাদের নির্বাচন করে ক্ষমতায় যেতে হবে, অন্য কোনো পিছন পথে যাওয়ার আমাদের কোনো রেকর্ডও নাই, ইতিহাসও নাই, আমরা যাবও না। সেই কারণে আমাদের প্রিপারেশনটা চলছে। এবং আমরা মাঠে না ওইটা মহড়া হবে কেন? আমরা যে সমাবেশগুলো করছি সেটা আমাদের ধরে নিতে পারলে নির্বাচনী সমাবেশ। আমরা সংগঠনের প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের যে এতদিন যে আমাদের কি হলো, মানে সংগঠনকে সংগঠিত করার জন্য যে সম্মেলনগুলো করা হচ্ছে, প্রত্যেকটা কিন্তু আমরা সংগঠিত। যেদিন বিএনপি দিচ্ছে সেদিন কি কেন দিচ্ছে না? সেদিন ওই যে এটা তো বারবার বলা হয়েছে যে তাদের যে অ্যাক্টিভিটিস, তার বিএনপি জামাত একটা সন্ত্রাসী দল, তাদের দীর্ঘ সময়ের কার্যকলাপে আমরা দেখেছি তারা কিভাবে গাড়ি ঘোড়া পুড়ায়, মানুষ পুড়িয়ে মারে, কিভাবে সন্ত্রাসী কার্যকলাপ করে। তারা গণতান্ত্রিক অধিকার যদি তারা গণতান্ত্রিকভাবে পালন করতে চায়, কেউ ডিস্টার্ব দিবে না। তারা যে সমাবেশগুলো আমরা আরেক জায়গায় করেছি ঠিক আছে, কিন্তু তাদের কি আমরা কোথাও বাধা দেওয়া হয়েছে না? কিন্তু কোথাও কি তাদেরকে এটা নিষেধ করা হয়েছে? কিন্তু ওরা যদি চেষ্টা করে, আমি একটা উদাহরণ দিই, গত অবশ্যই সেটাকে প্রতিহত করা হবে। এটা তো প্রকাশ্য বলছে, এখানে তো লুকালুকির কিছু নাই। টাঙ্গাইল থেকে গাড়িতে আসছিল, আপনি দেখেন আজকে সব পেপারে ছবি আছে, গাবতলীতে গাড়ি থামিয়ে আমাদের সেই লোকজনকে গ্রেফতার করেছে, কারাগারে পাঠিয়েছে, তাদেরকে রিমান্ড চেয়েছে, কিছু কারাগারে পাঠিয়ে কিছু রিমান্ড চেয়েছে। তারা অত্যাচার করে না। তো তাদের যে আচরণটা, তারা বারবার বলে আমরা তো সরকারের পতন চাই না বা অমুক চাই না। একদম শেষ একটু মাসুদ কামালের দিতে হবে, সময় নেই। মাসুদ কামাল আপনার কাছ থেকে শেষ কথা শুনতে চাই। না, আমার কাছে একটা কথা কি আমি বলি আপনাকে, দেখেন এই যে আওয়ামী লীগ প্রায়ই বলে কিন্তু এই যে মুক্তিযুদ্ধের চেতনা তারা রাজনীতি করে, তো আমিও এই কথাটাই বলি যে তাই করেন। আর মুক্তিযুদ্ধের চেতনার প্রথম বিষয়টা কি? প্রথম 1 নম্বর মুক্তিযুদ্ধের চেতনার বিষয় হলো গণতন্ত্র। আমি চাই বাংলাদেশে গণতন্ত্র সমুন্নত থাকুক। আমি চাই বাংলাদেশে গণতন্ত্র আওয়ামী লীগের হাতে নিহত না হোক। আগামীতে হচ্ছে কি না হচ্ছে, বিরোধী দল কি করবে? বিরোধী দলের ভূমিকা অবশ্যই থাকবে। কি করছে তারা? এখন তো গণতন্ত্রটা টোটালি ডিপেন্ড করছে সরকারের উপর। না, সরকার, কারণ গণতন্ত্রের প্রধান কাজটাই হলো, দেখেন আমি যদি আজকে এমন কিছু বলি যাকে নাকি আপনি ওই আপনার তৈরি করা আইনে ফেলাতে পারবেন ডিজিটালি, আমার বিরুদ্ধে কিন্তু বিএনপি মামলা করবে না। ডিজিটাল নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যতগুলি মামলা হয়েছে একটাকে বিএনপি করছে না। বিএনপির সাথে আঘাত তো বিএনপি করছে না, সুতরাং বিএনপি করবে কেন? না, বিএনপি না, বিএনপির খালেদা জিয়াকে প্রতিদিন আঘাত করা হচ্ছে। না, ওইটা বলি নাই, মানে ওই বক্তৃতায়, যে বক্তৃতায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাগুলো হয়েছে, সেই বক্তব্য হলো কোনো প্রভাবশালী সরকারি দল অথবা কোনো বড় ব্যবসায়ী অথবা কোনো ব্যাংক বিমার মালিক, আমরা যেটা দেখেছি তাদের বিরুদ্ধে যে কথাগুলো এসছে, তারাই বাদী হয়ে বিভিন্ন মামলা করেছে। আচ্ছা, বিএনপির নেতা, বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কি অপমানজনক কথা বলা হচ্ছে না? তারা কি মামলা করলে মামলা নেওয়া হচ্ছে না? সেটা করার সুযোগও নাই এখন। যে আচ্ছা যাক, ওই আলোচনা পরে, শেষের দিকে আছে আবার হলো নির্বাচন। তো আমার কথা হলো যে গণতন্ত্রের যে প্রধান 2টা স্তম্ভ, একটা হলো মানুষের বাক স্বাধীনতা, দ্বিতীয়টা হলো মানুষের ভোট দেওয়ার অধিকার। আমি চাই যে আওয়ামী লীগ আমাদের এই 2টা অধিকার ফিরিয়ে দিক। নাই, এখন নাই তো, অবশ্যই আছে, অবশ্যই আছে। হ্যাঁ, আনোয়ার বলছে আছে। মাসুদ ভাইয়ের কথা হলো যে বিএনপি জামাত বোমা মারবে, পুলিশকে পিটাবে, আর আপনারা গোলাপ ফুলের পাপড়ি নিয়ে থাকবে, সরকার ওদেরকে ছুঁড়ে ছুঁড়ে মারবে, তাহলে দেশে গণতন্ত্র টিকবে। এটা সম্ভব না। আচ্ছা, আমরা শেষ করতে হবে, শেষ জামাত থামতে হবে, বলছেন একবার নির্যাতন কি মারামারি কি করেছে আমাদের উপর, তার ইতিহাস বললে তো আপনি বলতে দিবেন না, সময় নেই। বাংলাদেশে আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশে আওয়ামী লীগ তো, যে কথাটি মাসুদ কামাল ভাই চমৎকার একটি বিষয়, যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে,
বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা যদি আপনি ধরেন সেটা হলো গণতন্ত্র, জি ভোটের জি অধিকার। ওই কথাটা সেই সময় জিনিসটা শেষ। আমাদের ধ্বংস করে দিয়েছে। সুতরাং না, মুক্তিযুদ্ধের কোনো চেতনা ধ্বংস হয় আর নাই। কতদিন আপনারা বাংলাদেশে বিক্রি নির্বাচনে করবে? আসেন, না কতদিন আসলে তারা কিভাবে বিক্রি বুঝবেন করবে? যে বরং ভোট তারা হয় এখন না? মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হয়ে আজকে গণতন্ত্রকে হত্যা করেছে, বরং বাংলাদেশকে একটা বিপজ্জনক অবস্থায় তারা নিয়ে যাচ্ছে, যেটা নাগরিক হিসেবে আমরা শঙ্কিত। অগণতান্ত্রিক শক্তিকে এটা শঙ্কিত। গণতন্ত্রে ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা। জি আমার মনে হয় আর সময় নাই। জামাত জনাব বিএনপি এটা সন্ত্রাসী জনাব- দল, জনাব তারা জনাব রাজপথে ABM অগণতান্ত্রিক মোশাররফ হোসেন, আচরণ করে, আমরা তাদেরকে মাসুদ ফিরিয়ে আনার কামাল, চেষ্টা করছি। জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।